দেখো মেজারমেন্ট বলতে তোমরা কি বুঝছো? একটু আগেও বললাম ল্যাবে যখন দেখছিলাম, মেজারমেন্ট আসলে জিনিসটা কি বলতো, যে এই যে আমাদের পরিমাপ করার বিভিন্ন ধরনের যে টেকনিক পদ্ধতি, যেমন হচ্ছে তুমি একটা তোমরা কি 3D এবং 2D এর মধ্যে পার্থক্য তো জানো, তাই না? 3 ডাইমেনশন 2 ডাইমেনশন। 2 ডাইমেনশনে তোমাদের হচ্ছে যদি কোনো কিছু মেজার করতে বলে, যেটা দৈর্ঘ্য মাপতে বলে, তাহলে কি তোমার একটা এক্সিসের চেয়ে বেশি কয়টা এক্সিস লাগবে বলতো? 2 ডাইমেনশনে 2 এক্সিস লাগবে, দৈর্ঘ্য এবং প্রস্থ। যদি জিনিসটা 3D হয় তাহলে কয়টা এক্সিস লাগবে? 3টা এক্সিস, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, তাই না? সো এই যে দৈর্ঘ্য তুমি মাপতেছো, দৈর্ঘ্য মাপার জন্য যে একটা মানে পৃথিবীতে স্বীকৃত একটা একক কি বলতো? দৈর্ঘ্য মাপার জন্য মিটার, তাই না? ছোটবেলায় তোমরা পড়ছো কিলো, হেক্টোটেকা, মিটার, লিটার, গ্রাম, ডেসি, সেন্টিমিটার। এই মিটারটা হচ্ছে সর্বজন স্বীকৃত একটা। এই মিটারটা কিন্তু মানে সর্বজন স্বীকৃত, এমন না যে 1 মিটার এমনি এমনি আসছে। তখনকার সায়েন্টিফিক কাউন্সিলে এটা আলোচনা হয়েছে, এটা ডিসকাশন হয়েছে যে আমরা এতটুকু একটা দৈর্ঘ্যকে আমরা 1 মিটার ধরব। সেইটা এখন সেইটার রেফারেন্সে আমি যদি বলি যে এই যে সামনে তোমাদের বেঞ্চটা, এটা লেন্থ কত বা এটা দৈর্ঘ্য কত, তোমরা ওই 1 মিটারের রেফারেন্সটা ইউজ করবে না? 1 মিটারের কত গুণ সেটা তোমরা মেজার করতেছো না মেইনলি। মানে হচ্ছে যে তোমাদের যে জিনিসটা মাপতে চাও, মানে হচ্ছে তোমাদের যে জিনিসটা মাপতে চাও ডিভাইডেড বাই যেটা হচ্ছে আমাদের 1 ইউনিট বা একক, সেটা দিয়ে যদি ভাগ করো তাহলে কি পাবো? জিনিসটা দৈর্ঘ্য পাচ্ছ না তুমি? মনে করো এটা 6 মিটার, 6 মিটার দিয়ে তুমি 1 মিটার ভাগ করতেছো, 6 মিটারে আসতেছে না? তাহলে এই যে 6 মিটারটা, এটা কিভাবে আসলে তুমি বুঝতে পারছো? হচ্ছে রেফারেন্স, একটা রেফারেন্স ধরে সেই রেফারেন্সের কত গুণ একটা সাপেক্ষে আরেকটা। আচ্ছা, সেটাই এখানে বলছে আসলে তোমার হচ্ছে মেজারমেন্ট কি জিনিস। তোমরা এখানে একটু এই যে আমি একটু পড়ি, the measurement of a given quantity is essentially the result of comparison between the quantity whose magnitude is unknown, মানে হচ্ছে তোমার বেঞ্চের দৈর্ঘ্যটা যেটা তুমি মাপতে চাও সেটা unknown, and a predefined standard। predefined standard মানে পূর্ব নির্ধারিত কোনো একটা আদর্শ মাপ, যেটা হচ্ছে 1 মিটার মাপ। Since two quantities are compared, the result is expressed in numerical values। যেহেতু দুইটা হচ্ছে তোমার নিউমেরিক্যাল ভ্যালু দিয়ে ভাগ গুণ করেই তুমি পাচ্ছ, রেজাল্টটাও পাচ্ছ একটা নিউমেরিক ভ্যালুতে, সেটাকে বলছে। আচ্ছা ঠিক আছে, এটা মেজারমেন্ট কি তোমরা একটু দেখলাম। তারপরে দেখো যে in order that the results of a measurement are meaningful, there are two basic requirements। মেজারমেন্ট বা পরিমাপের জন্য তোমাদের কোন দুইটা শর্তাবলী মানতে হবে সেটা ওরা কি বলছে দেখো। The standard used for comparison purposes must be accurately defined and should be commonly accepted। যেটা আমি বললাম 1 মিটার যে দৈর্ঘ্যটা আসছে এটা তো এমনি এমনি আসে না। তখনকার ওই রয়্যাল সায়েন্স সোসাইটি বিজ্ঞানীরা একসাথে বসছে, তারপর হচ্ছে ওরা নানান ধরনের মিটিং মিছিল করছে যে 1 মিটার দৈর্ঘ্যটা কীরকম হতে হবে, তারপর একটা সর্বজন স্বীকৃত একটা দৈর্ঘ্য নিয়ে আসছে। তারপরে দেখো যে the apparatus used and the method adopted must be provable। It cannot be hypothetical, it must be practical। মানে যেটা আমি বারবারই বলতেছি, এটা যে কোনো কিছু একটা ধরে নিতে পারো, এটা সর্বজন স্বীকৃত হতে হবে, সেটা এখানে আর কি এটা বলছে। তাহলে তোমরা যে সেকেন্ড যে স্লাইডটা এখানে কি দেখো বলতো, মেজারমেন্টের রিকোয়ারমেন্টগুলো কি কি। রিকোয়ারমেন্ট মানে হলো মানে তার কি কি জিনিস দরকার একটা মেজারমেন্টের জন্য আর কি। রিকোয়ারমেন্ট বলতে সেটাও তুমি দেখতে পাচ্ছ। ছোটখাটো কোশ্চেন আসলে এগুলো কিন্তু লিখতে হবে, বুঝতে পারছো যে মেজারমেন্টের রিকোয়ারমেন্টগুলো কি কি। সো এটা তোমরা দিয়ে দিবা, এটা সর্বজন স্বীকৃত হতে হবে, এটা একটা প্রুভেন মেথড হতে হবে, এটা তোমরা দিবা। আচ্ছা, এরপরে আসো যে আমাদের কি আছে এখানে, মেজারমেন্টের টু মেজর ফাংশনস। একটা হচ্ছে যে ডিজাইন অফ ইকুইপমেন্ট অ্যান্ড প্রসেসেস, আর একটা হচ্ছে প্রপার অপারেশন অ্যান্ড মেইনটেনেন্স অফ ইকুইপমেন্ট অ্যান্ড প্রসেসেস। এটা তোমার বোঝানোর কিছু নাই, এটা তোমরা একটু রিডিং করলে বুঝতে পারবা। আমাদের বোঝানোর ব্যাপার শুরু হচ্ছে এই যে মেজারমেন্ট মেথডগুলো আসলে কি কি। প্রথমে দেখো যে টু টাইপস অফ মেজারমেন্ট মেথডের, প্রথমটা হচ্ছে ডিরেক্ট মেথড, পরটা হচ্ছে ইনডাইরেক্ট মেথড। আসো ডিরেক্ট মেথড কি জিনিস আমরা একটু আসি। ডিরেক্ট মেথডটা আমি যে তোমাদেরকে প্রথমেই বলবো যে হচ্ছে এই টেবিলটার দৈর্ঘ্য কত, এটা তুমি কি ডিরেক্ট স্কেল দিয়ে বের করছো না?
এটা কি তোমার একটা ফিজিক্যাল কোয়ান্টিটি বের করছো না, এটা হাত দিয়ে টাচ করে 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 বের করতে পারছো না তুমি। এই যে হাত দিয়ে টাচ করে বোঝা বা টাচ করে বের করাটা, এটা হচ্ছে তোমার ডিরেক্ট মেথড। ইনডাইরেক্ট মেথডটা কি হবে তাহলে বলো, এই ঠিক উল্টাটা, তাই না? যেটা হচ্ছে তুমি ফিজিক্যাল কোয়ান্টিটির মাধ্যমে বের করতে পারবে না। আসো এই যে এখানে একটু এক্সাম্পলগুলো দেখে রাখবা যে ডিরেক্ট মেথডের এক্সাম্পলগুলো আসলে কি কি আছে। যেমন হচ্ছে লেন্থ বলতেছে, ওরা ম্যাথ বলতেছে, এগুলো হচ্ছে তোমার ডিরেক্ট মেথড। ডিরেক্ট মেথডের মাধ্যমে আমরা এই মেজারমেন্টগুলো করি। এখন আসলে ইনডিরেক্ট মেথডটা কি? ইনডিরেক্ট মেথডটা হচ্ছে আমাদের যে সেন্সগুলো আছে, যেমন হচ্ছে আমাদের ষষ্ঠেন্দ্রিয় যেটা বলে, সেইটা যে সেন্স করে যে মেজারিং টেকনিকটা, যেমন ঠান্ডা লাগতেছে আমার, এটা তো আমি সেন্স করতে পারতেছি যে এটা তো আমার কোনো প্রকাশ করার আমার কোনো ইয়া নাই, কিন্তু আমরা দেখতে পাচ্ছি 20 ডিগ্রি সেলসিয়াস আছে। সো এই যে এটার ভিতরে কিন্তু মেজারমেন্টের ইনস্ট্রুমেন্টেশন আছে। হ্যাঁ, এই যে 20 ডিগ্রি আমি লেখা থেকে বুঝতে পারতেছি এখনকার এখানকার টেম্পারেচারটা 20 ডিগ্রি, এটা বুঝতে পারা, সেন্স করে বুঝতে পারার ব্যাপারটা, এটা হচ্ছে তোমার ইনডিরেক্ট মেথড। বুঝা গেল? ফিজিক্যাল কোয়ান্টিটি না, এটা হচ্ছে আমরা দেখবো, আশেপাশে দেখবো। যেমন হচ্ছে আমি দেখতে পারতেছি যে মেয়েদের তোমার উচ্চতা হচ্ছে 6 ফিট। হ্যাঁ, এটা হচ্ছে আমি সেন্স করছি, কিন্তু আমি জানি না যে এটা ঠিক কি। তোমাকে আমি যে চোখ দিয়ে বুঝলাম, সেটা হচ্ছে সেন্স করলাম, সেটা হচ্ছে তোমার ইনডিরেক্ট। দেখো এখানে কি কি ইন্ডিয়ান মেথড স্যার মাঝে মধ্যে স্যার ইনকারেক্ট হতে পারে, অলমোস্ট অ্যাকুরেট হবে না, ইনকারেক্ট হতে পারে, অবশ্যই হতে পারে। আচ্ছা দেখো এখানে যে কি কি আমরা মেজার করতে পারি ইনডাইরেক্ট মেথডে। দেখো উইন্ড স্পিড, টাইম পিরিয়ড অফ এ সিগন্যাল এটসেট্রা। উইন্ড স্পিড, বাতাসের গতি, ঝড় বা ঘূর্ণিঝড় উঠলে যে তোমাদেরকে দেখায় 80 কিলোমিটার পার আওয়ার, 100 কিলোমিটার পার আওয়ার, এটা তো তোমার স্থান টু স্থান ভ্যারি করে, তাই না? এটা তুমি বলতে পারবে না যে এখানেই 80 কিলোমিটার পার। সো এই মেথডগুলো হচ্ছে ইনডিরেক্ট মেথড। তাহলে তোমরা ডিরেক্ট এবং ইনডিরেক্ট মেথডের মধ্যে ডিফারেন্সটা বুঝতে পারবে যে কি কি ডিফারেন্স আছে। এরপরে আসো যে মেজারমেন্টের অ্যাপ্লিকেশনগুলো কি কি। অ্যাপ্লিকেশনগুলো দেখো, মেজারমেন্ট ইজ রিকোয়ার্ড ইন সাম কোঅর্ডিনেশন অ্যাক্টিভিটিস ফাউন্ড ইন দ্য রেগুলার কোর্স অফ লাইফ। মানে হচ্ছে কি কি, এটা আসলে বলার কিছু নেই। অ্যাপ্লিকেশন এটা অবশ্যই দেখো তোমরা, লেন্থ, ম্যাথ, টাইপ, এগুলো এইসব করার জন্য ব্যবহার করা হয়। তারপর দেখো যে এক্সপেরিমেন্টাল ইঞ্জিনিয়ারিং অ্যানালাইসিস, ইট কনসিস্টস অফ টু কম্পোনেন্টস, একটা হচ্ছে থিওরিটিক্যাল অ্যাপ্রোচ আর একটা হচ্ছে এক্সপেরিমেন্টাল অ্যাপ্রোচ। তোমরা যে ল্যাবটা করছো না ছোটবেলায়, ফিজিক্স ল্যাব করছো, তারপর ম্যাথের ল্যাব করছো, তোমরা কি করতে? একটা এক্সপেরিমেন্টের থিওরি পড়তে, তাই না? থিওরি পড়ে ওখানে একটা সূত্র শেষ পর্যন্ত আসতো, সেই সূত্রটা দিয়ে তোমরা ল্যাবে হচ্ছে বিভিন্ন ডাটা নিতা না, মনে আছে? একটা ডাটা শিট ছিল, ডাটা নিতা। সো এই যে ডাটাগুলো নিতা তুমি, এই ডাটাগুলো নেওয়ার মাধ্যমে যে তুমি মেজারমেন্টটা করো, সেটা হচ্ছে আমাদের এক্সপেরিমেন্টাল অ্যাপ্রোচ। আর হচ্ছে তুমি যে সূত্র লিখে রাখছো, সূত্র দিয়ে যে অ্যাপ্লাই করে এক্সপেরিমেন্টে আসছো তুমি, সেটা হচ্ছে থিওরিটিক্যাল অ্যাপ্রোচ। বুঝা গেছে? এরপরে আসো যে আমরা কি কি দেখতে পাবো। অ্যাপ্লিকেশনের 3 নম্বরে আসো কি দেখতে পারতেছি আমরা, মনিটরিং অফ প্রসেস অপারেশন। আমরা একটা যে জিনিস মেজার করতেছি, আমি সেটার কথাই বললাম, 20 ডিগ্রি সেলসিয়াস দেখতে পারতেছি না, মাপলেই হবে না, সেটাকে রিপ্রেজেন্টও করতে হবে, রিপ্রেজেন্ট করে আমাদের দেখার মতো অবস্থায় আনতে হবে। এটা হচ্ছে তোমার হচ্ছে মনিটরিং অফ প্রসেস এন্ড অপারেশন। দেখো যে the measuring device is being used to keep the track of some quantity. Certain applications of measuring instruments may be characterized as having essentially a monitoring function, যেমন thermometer, barometer, water, gas, electric meters, automotive speedometer, fuel gauge and compass. মানে হচ্ছে এইগুলো সবগুলো মিটারেরই একটা কমন তোমার ভিজুয়ালাইজেশন একটা প্যানেল থাকতে হবে, যেটা দিয়ে আমরা বুঝতে পারবো যে এটা কি প্রকাশ করতেছে। আচ্ছা, মেজারমেন্টের আমাদের 4th অ্যাপ্লিকেশনটা আসো, সেটা হচ্ছে যে ইন কন্ট্রোল অফ প্রসেস এন্ড অপারেশন। দেখো যে কন্ট্রোল প্রসেস, দেখো তোমরা যখন আরেকটু বড় ক্লাসের উঠবা, সেমিস্টারে উঠবা,
তখন তোমাদের একটা সাবজেক্ট আসবে, নতুন একটা সাবজেক্ট, কন্ট্রোল সিস্টেম। নাম শুনছো তোমরা? কন্ট্রোল সিস্টেম, কন্ট্রোল সিস্টেমের নাম শুনছো। সেই কন্ট্রোল সিস্টেমের তোমরা একটা ব্লক ডায়াগ্রাম থাকে, কন্ট্রোল সিস্টেমের সিম্পল একটা ব্লক ডায়াগ্রাম, সেটা তোমরা এখানে দেখতে পারতেছো। দেখতে পারতেছো এখন হচ্ছে যে এই যে কন্ট্রোল সিস্টেমটা নিয়ে আপাতত আমি না যাই, কিন্তু আমি এটা বলবো যে এই কন্ট্রোল সিস্টেমের তোমরা যদি এই যে নিচের একটা ব্লকে দেখো, দেখবো যে মেজারিং ইনস্ট্রুমেন্টস আর ট্রান্সডিউসার, এটা কিন্তু পুরোটাই ইনস্ট্রুমেন্ট অ্যান্ড মেজারমেন্টেশন সিস্টেম। এই ব্লকটা ভয় পাওয়ার কিছু নাই। ব্লকে তোমরা অনেক নতুন নতুন ওয়ার্ড দেখতে পারতেছো, দেখো যে কম্পারেটর দেখতে পারতেছো, তারপর ফিড ফরওয়ার্ড এলিমেন্টস দেখতে পারতেছো, অ্যাকচুয়েটর দেখতে পারতেছো, ডিজাইনিং ইনস্ট্রুমেন্টেশন, ট্রান্সডিউসার দেখতে পারতেছো। এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। যেটা খুব সিম্পল একটা আমি বলি তোমাকে, যে এই যে উপরে দুইটা ব্লক, এটা হচ্ছে আমাদের কন্ট্রোল ইউনিট, আর নিচে দেখো এই যে এখান থেকে ফিডব্যাক সিস্টেম হয়ে আসার আগে আরেকটা ব্লক, সেটা হচ্ছে তোমার সেন্সিং ইউনিট। এই সেন্সিং ইউনিটটাতেই আমাদের মেজারমেন্টের ইনস্ট্রুমেন্টেশনের যে আমাদের ইনস্ট্রুমেন্টগুলো ব্যবহার করি সেটার কাজ। বুঝা গেল কীভাবে? আমি যদি তোমাদেরকে একটা দিই, যেমন হচ্ছে আমি দেখতে পারতেছি যে আমার রিমোটটা এখন এখানে আছে, তো এখন আমি রিমোটটা এখানে রাখি। আমি কি বললাম যে উপরের এই দুইটা ব্লক হচ্ছে আমাদের কি কন্ট্রোল ইউনিট। আমার কন্ট্রোল ইউনিট, আমি যে মানুষ, আমার কন্ট্রোল ইউনিটটা কি এখানে? ব্রেন। তাহলে এই যে এই ব্লকটাকে তোমরা ব্রেন হিসেবে ধরতে পারো, উপরের এই ব্লকটাকে ব্রেন হিসেবে ধরতে পারো। তারপরে আমি যে হাতটা দিয়ে রিমোটটা নেব, এইটা হচ্ছে অ্যাকচুয়েটর হিসেবে তুমি ধরতে পারো। এইটা আমি হাত দিয়ে নিতে যাচ্ছি, আমি যদি এখানে দাঁড়ায় থাকি, আমি হাতটা বাড়াই, আমি কি রিমোটটা পাবো? রিমোটটা কিন্তু পাবো। সো আমাদের এই যে ফিডব্যাক হয়ে আসার আগে আমার চোখ যেটা আমি দেখতে পারতেছি, সেটা হচ্ছে সেন্সিং এলিমেন্ট, সেটা আমি আমার চোখ দিয়ে দেখতে পারতেছি, এটা এখানে আছে। সো এই যে সিগন্যালটা আমাদের ইনপুট আমাদের ব্রেইনকে পাঠাবে যে হচ্ছে না, এটা আমি এখান থেকে নিতে পারবো না। মানে কি, আমি যে হাত বাড়াইছি, আমার এই আমি যে হাত বাড়ানোর সিগন্যালটা, এটা একটা এরর সিগন্যাল। বোঝা গেছে? তোমরা বুঝতে পারতেছো? আমি যে আমার দিক থেকে একটা ইনপুট দিলাম, হাত বাড়ালাম, মেকানিক্যাল একটা ইনপুট দিলাম, সেটা নিয়ে কিন্তু আমি ধরতে পারতেছি না, তাই না? ধরতে পারতেছি না কিন্তু। সো এই যে একটা ব্যাপারটা, এটা কিন্তু একটা এরর সিগন্যাল হবে। সো তোমরা এভাবেই ব্যাপারটা ধরতে পারো। তারপরে এই এরর সিগন্যাল আমার ব্রেইনকে, এরর সিগন্যালটা কোথায় পাঠাচ্ছে? আমার ব্রেইনকে পাঠাচ্ছে না? ব্রেইনকে পাঠাচ্ছে যে তুমি একটু সামনে যাও, তুমি একটু সামনে গিয়ে হাতটা ইয়া করো। তাহলে আমি একটু সামনে গেলাম, সামনে গিয়ে নিতে পারলাম না। এই ব্যাপারটা হচ্ছে তোমাদের এই ব্লক দিয়ে বোঝানো হচ্ছে যে এটার বেশি কিছু তোমার বোঝার দরকার নেই, এতটুকু হিসেবেই তুমি বুঝে রাখো যে ব্যাপারটা এরকম হবে। আচ্ছা, ওকে, তাহলে তোমরা এই মেজারমেন্টের অ্যাপ্লিকেশনগুলো বুঝলা? যে চারটা অ্যাপ্লিকেশন আমরা দেখালাম, বুঝতে পারলাম? ওকে, এরপরে আসো কি বলছে এটা। এরপর আসো ক্লাসিফিকেশন অফ ইনস্ট্রুমেন্টস। মেজারমেন্ট ধারণা তো তোমরা পাইলে, তাই না? মেজারমেন্ট ধারণার পরে এবার তোমরা, আমাদের সাবজেক্ট হচ্ছে মেজারমেন্ট এন্ড ইনস্ট্রুমেন্টেশন। ইনস্ট্রুমেন্ট হচ্ছে তোমরা ওই যে মেজারিং টেকনিকটা সফলভাবে রান করার জন্য কিছু যন্ত্রপাতি দরকার আছে না? এই যন্ত্রপাতিগুলো হচ্ছে তোমাদের ইনস্ট্রুমেন্ট। এখানে দেখো ইনস্ট্রুমেন্টগুলো এখন কি কি আছে, ক্লাসিফিকেশনটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমি ছোট করে জিজ্ঞেস করতে পারি, এখান থেকে যে কোনো একটা ক্লাসিফিকেশন আমি বলতে পারি যে ডিজিটাল ইনস্ট্রুমেন্ট বলতে কি বুঝবো, তারপর হচ্ছে সেকেন্ডারি ডিরেক্ট ইনস্ট্রুমেন্ট বলতে কি বুঝবো। সো এই ক্লাসিফিকেশনটা তোমাদের ভালো মতো করতে হবে যে কোনটা কীরকম। আচ্ছা আসো, প্রথমে আমরা তিন ভাগ দেখতে পারতেছি, মেকানিক্যাল ইনস্ট্রুমেন্ট, ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট, এটা হচ্ছে ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্ট। আচ্ছা, তিনটার মধ্যে কোনটা সবচেয়ে ফাস্ট হওয়ার কথা বলো তো? ইলেকট্রিক্যাল কার বলো তো? হাত তুলো। ইলেকট্রিক্যাল সবচেয়ে ফাস্ট কার, আর ইলেকট্রনিক কার? স্যার ফার্স্ট বলতে হলো ফাস্ট রেসপন্স, আমরা রেজাল্ট কত দ্রুত পাই। ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট। আচ্ছা, ইলেকট্রিক্যাল হাত তুলো যারা ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক। হ্যাঁ ঠিক বলছো, এই মেয়েটিও ঠিক বলছে। ইলেকট্রনিক্স, হ্যাঁ ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্টটা হচ্ছে সবচেয়ে ফাস্ট। কারণ কি,
ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট এবং ইলেকট্রনিক ইকুইপমেন্টের মধ্যে কিন্তু কিছু পার্থক্য আছে। তোমরা আরেকটু ইলেকট্রনিক পড়া শুরু করছো না, এখন বুঝতে পারবে যে ইলেকট্রনিক, এই যে আমাদের পিসি দেখতাম, IBM এর একটা পিসি আগে একটা রুমের অর্ধেক ছিল, এত বড় বড় ছিল, ছোট হয়ে হয়ে আমাদের এই যে হাতের এখানে চলে আসছে। এটার কারণটা কি বলতো? ইলেকট্রনিক্সের তোমার হচ্ছে ইয়ার জন্য, ডেভেলপমেন্টের জন্য, তাই না? তোমার আইসি সাইজটা কমে আসতেছে আস্তে আস্তে, তাই না? এই যে আইসি সাইজ কমে আসতেছে, তোমার হচ্ছে তাহলে কি রেসপন্স টাইমটাও সেই হিসেবে কমে আসতেছে, বুঝে গেছে? আচ্ছা, আর মেকানিক্যাল ইনস্ট্রুমেন্টটা হচ্ছে প্রাচীন টাইপের ইনস্ট্রুমেন্ট, সেটা হলো বেসিক ইনস্ট্রুমেন্ট, যেমন হচ্ছে তোমরা বাসায় প্রেশার মাপো, গাড়ির স্পিডের যে স্পিডোমিটারগুলো থাকে, এগুলো হচ্ছে তোমার মেকানিক্যাল ইনস্ট্রুমেন্ট, ঠিক আছে? আচ্ছা, আমরা আস্তে আস্তে আসি, এখান থেকে আমরা দেখতে দেখতে নামি নিচের দিকে। এই দেখো মেকানিক্যাল ইনস্ট্রুমেন্টের কি বোঝায়, এটা কি জিনিস? এটা হচ্ছে মেজারিং স্কেল, তাই না? এটা দিয়ে কি মেজার করে? ওজন, তাই না? ওজন বলবো, আমি ভুল বলবো না, মস আর কি, মস, ম্যাস না, ভর আর কি। আর দেখো যে মেকানিক্যাল ইনস্ট্রুমেন্টে আমার একটু বৈশিষ্ট্যগুলো এখানে দেখো, যে রিলায়েবল ফর স্ট্যাটিক স্টেবল কন্ডিশন। আমরা 1 কেজি চাউলের বস্তা নিয়ে আসলে এটার উপরে বসাই দিই, তাহলে এটা হচ্ছে কোনো চালের বস্তা হবে, যাই হোক 1 কেজি চাউলের বস্তা, সেটা আমরা নিয়ে আসলাম। সো এটা হচ্ছে মানে স্টেবল কিছু, যেটা হচ্ছে নড়াচড়া করা, জাস্ট আমরা রাখবো, সেটার মেজার করবো, সেটা হচ্ছে আমাদের এই যে তোমার মেকানিক্যাল ইনস্ট্রুমেন্ট। তারপর দেখো যে আনএবল টু রেসপন্ড র্যাপিডলি টু মেজারমেন্ট অফ ডাইনামিক অ্যান্ড ট্রানজিয়েন্ট কন্ডিশনস মেজারিং 50 হার্টজ। চাউলের বস্তা দিচ্ছি আমরা তো আর 50 হার্টজের ফ্রিকোয়েন্সি মাপবো না এটাকে, তাই না? সো হচ্ছে তারপর দেখো যে প্রডিউস ইরর্স বিকজ ইট হ্যাজ মুভিং পার্টস which are rigid, heavy, bulky. It undergoes heavy inertia. যেটা বললাম, ভারী কিছু এখানে দেওয়া হয়, সেটা দিয়ে করা হয়। যেহেতু এটা স্থির জিনিস, may create noise, মানে তুমি যে ফেললাম, হাপ করে একটা শব্দ হবে, সো এটা হচ্ছে নয়েজ ক্রিয়েট করতে পারে। আচ্ছা, এরপরে দেখো যে ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট, এই যে এটা দেখো যে এই যে unable to respond rapidly because of measurement dynamic and transient condition, যে জিনিসটা স্থির। তোমরা কি ফ্রিকোয়েন্সি কনসেপ্টটা বুঝো? ফ্রিকোয়েন্সিটা কি জিনিস আসলে? ওয়েভ তো ঠিক আছে, ফ্রিকোয়েন্সি বেসিক কনসেপ্টটা কি সেটা তোমরা জানো? টাইম পিরিয়ডের কনসেপ্টটা জানো? ফ্রিকোয়েন্সি আর টাইম পিরিয়ডের মধ্যে সম্পর্ক কি বলো? ভাইস ভার্সা, তাই না? ফ্রিকোয়েন্সি হচ্ছে f equals to 1/t। টাইম পিরিয়ডটা কি? একটা ফুল সাইকেল কমপ্লিট করতে যে সময়টা লাগে, তাই না? এখন ফ্রিকোয়েন্সি তাহলে কি বুঝেছি? ফ্রিকোয়েন্সি হচ্ছে একটা নির্দিষ্ট টাইম পর পর একটা পয়েন্টকে সে কাট করে করে যাবে, তাই না? কিন্তু এই যে তোমার রিজিড জিনিস, যেটা তোমার স্ট্যাটিক জিনিস, যেটা স্থিতিশীল জিনিস, সেটার কোনো ফ্রিকোয়েন্সি আছে? সেটা ফ্রিকোয়েন্সি নাই, বাট এখানে মেজারিং 50 হার্টজ ভোল্টেজ। এই যে 50 হার্টজ ভোল্টেজ, এটার কথা বলতেছো? মেজারিং 50 হার্টজ ভোল্টেজ, এই যে আমাদের ভোল্টেজ গুলা, তার একটা ফ্রিকোয়েন্সি আছে না? সেই জন্য এটা বলছে। আচ্ছা, এরপরে দেখো ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্টে আসো। ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট কি বলছে দেখো, এটা কি জিনিস বলতো? এই যে এখানে ছবি একটা দেখতেছো যে অ্যামিটার, এটা কি অ্যামিটার বলতো? ডিজিটাল নাকি অ্যানালগ? এটা অ্যানালগ। এই যে দেখতেই পাচ্ছো তুমি এখানে কাটা আছে, তাই না? কাটা আছে এবং হচ্ছে তোমার ডিজিট কোনো নাই, 7 সেগমেন্ট যে ডিজিটগুলো সেটা কোনো নাই। সো এই যে ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্টের আমরা বৈশিষ্ট্যগুলো কি একটু দেখো। Electrical methods of indicating the output of detectors are more rapid than mechanical methods. সেটা কি তোমরা তো সেন্স করতে পারতেছো, তাই না? যে ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টসের তোমার হচ্ছে যে তোমার রেসপন্স টাইমটা, সেটা ইলেকট্রনের উপর বেস করে আসবে, তাই না? যে ইলেকট্রিসিটি, এটা তো ইলেকট্রনের মাধ্যমেই তুমি ক্রিয়েট করতে পারতেছো, তাই না? এই ইলেকট্রনের গতিগত বলো, তোমরা পড়ে আসছো, মিটারে পড়ে আসছো, 10-এর দিকে মনে হয় 9-10-এর দিকে ফিজিক্স বই পড়ে থাকার কথা। একটা ইলেকট্রনের গতিগত ভেলোসিটি কত বলো? বলতো আলোর বেগের সঙ্গে, ভেরি গুড। হ্যাঁ, আলোর বেগের কাছাকাছি, প্রায় কাছাকাছি চলাচল করে। সো আমাদের যে রেসপন্স টাইমটা, সেটা অনেক দ্রুত হওয়ার কথা না? দেখো যে এরপরে কি আসছে দেখো। But electrical system normally depends upon a mechanical meter movement as indicated. এখানে তোমার হচ্ছে সমস্যা আসছে।
যেমন হচ্ছে তোমার ডিজিটাল তোমার হচ্ছে অ্যামিটারে তুমি ধরবা দেখবা, কিন্তু এই যে এখানে একটা মেকানিক্যাল একটা কাটার ব্যাপার সেটা আছে, তোমার ইলেকট্রিসিটি আসবে সে 0 থেকে গিয়ে 5 অ্যাম্পিয়ারে যাবে, তার মধ্যে একটা সময় ডিফারেন্স থাকবে না। সো এটা হচ্ছে একটু টাইম স্লো মেথড, টাইম কনজিউমিং মেথড। এরপরে আসো যে রেসপন্স টাইম ফর অ্যান এভারেজ ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট ইন্ডাস্ট্রি 0.5 থেকে দেখো 24 সেকেন্ড। সো কাঁটাটা যে ঘুরে ঘুরে তোমার মিটারে ইন্ডিকেট করবে, তার মাঝখানে যে টাইমটা সেটি আসলে এই টাইমটা বলবো। এরপর আসো যে ইলেকট্রনিক ইকুইপমেন্টসগুলো, যে সকালবেলা তোমাদের হচ্ছে আমি বলতেছিলাম যে অসিলোস্কোপ, যে ছবিটা দেখতে পাচ্ছ এটি হচ্ছে তোমার অসিলোস্কোপ। এই অসিলোস্কোপে দেখো যে এখানে যে সিগন্যাল শো করতেছে, এটা একটা সাইন ওয়েভ শো করতেছে, এটা কত ভোল্টেজের নিচে এখানে তুমি যদি একটু জুম করো এখানে দেখতে পাবো যে এই যে উপরে পজিটিভ 11.7 ভোল্ট, মানে এটা সবুজটার পিক হচ্ছে 11.7 ভোল্ট, আর এটা হচ্ছে -9.27 ভোল্ট। এই যে তুমি দেখতে পাচ্ছ এটা এটা আর কি। সো এই যে এগুলো হচ্ছে তোমার ইলেকট্রনিক ইকুইপমেন্ট। আচ্ছা, এর বৈশিষ্ট্যগুলো কি দেখো তো। বৈশিষ্ট্য বলতে সুবিধাগুলো ওরা বলছে যে হায়ার সেন্সিটিভিটি, গ্রেটার ফ্লেক্সিবিলিটি, ফাস্টার রেসপন্স, লোয়ার ওয়েট। সো এগুলো নিয়ে আর তোমরা বুঝো, নতুন করে বলার কিছু নেই। এরপরে আরেক ধরনের ক্লাসিফিকেশন আসবে। এতক্ষণ দেখলাম আমরা 3 টাইপের যে ক্লাসিফিকেশন, তারপরে এই যে আমরা ট্রিটাতে যাই, ক্লাসিফিকেশন ট্রিতে 3 টাইপের ক্লাসিফিকেশন আমরা দেখলাম, এই যে একটা, দুইটা, তিনটা। ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট নিয়ে আমরা আবার প্রশ্ন করবো, যে তারপর দেখো যে অ্যাবসলিউট ইনডিরেক্ট আর হচ্ছে সেকেন্ডারি ডিরেক্ট। আসো, অ্যাবসলিউট ইনস্ট্রুমেন্ট কি জিনিস? অ্যাবসলিউট ইনস্ট্রুমেন্ট হচ্ছে তোমরা যে কথা আমি বলবো, যে ছোটবেলায় বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করছো, এক্সপেরিমেন্ট করার আগে একটা সূত্র করছো, সেই সূত্রতে ডাটা বসায় তুমি রেজাল্ট বের করছো। এখন এই যে তোমরা বলের সূত্র F=ma পড়ছো, তাই না? এখন যে বলটা যে বের করবা তার দুইটা ওয়ে থাকতে পারে। একটা হচ্ছে এমন একটা মিটার যেটা হচ্ছে নিউটনে যার স্কেল, আমরা বলটা হচ্ছে ফোর্স, আমরা একটা জিনিস আমরা উপর থেকে নিচে পড়তেছে সেটার আমরা ফোর্সটা নির্ণয় করতে চাই, সেটা ডিরেক্ট নিউটনে একটা মিটার আমাদেরকে রেজাল্ট দিবে। আরেকটা হচ্ছে তুমি সেটার হচ্ছে ভর জানবা, তুমি সেটার হচ্ছে অ্যাক্সিলারেশন জানবা বা ত্বরণ জানবা, সেটা দুটো গুণ করার মাধ্যমে পাও। এই যে F=ma, এই যে নিউটনটা বের করার জন্য, বলের পরিমাপটা বের করার জন্য দুইটা পদ্ধতি। একটা হচ্ছে তুমি ওই যে ma গুণ করে পাচ্ছ, আর একটা হচ্ছে এমন একটা মিটার ডেভেলপ করা যে নিউটনে রেজাল্ট করে। m এবং a দুটো গুণ করে বের করার ব্যাপারটা হচ্ছে তোমার অ্যাবসলিউট ইনস্ট্রুমেন্ট। এখানে অ্যাবসলিউট ইনস্ট্রুমেন্টে দেখো যে এখানে আমরা ইয়াতে কি বলছে, ওরা ডেফিনেশন বলছে, দিস ইনস্ট্রুমেন্টস গিভ দ্য ম্যাগনিটিউড অফ দ্য কোয়ান্টিটি আন্ডার মেজারমেন্টস ইন টার্ম অফ ফিজিক্যাল কনস্ট্যান্টস অফ দ্য ইনস্ট্রুমেন্ট। F=ma। তোমরা প্রথমে কি করতো সূত্রটা, এর সমানুপাতিক এ না, ফোর্স হচ্ছে ত্বরণের সমানুপাতিক, তারপর এই যে সমানুপাতিক চিহ্নটা সরাই দিয়ে তুমি একটা সমান চিহ্ন আনছো, তারপর একটা হচ্ছে ম্যাস আনছো। সো এই যে একটা কনস্ট্যান্ট একটা তুমি নিয়ে আসছো না নতুন করে, তোমার হচ্ছে এই যে অ্যাবসলিউট মেজারমেন্টে তোমাদের কনস্ট্যান্ট একটা টার্ম থাকে, যে কনস্ট্যান্ট টার্মটা সেই ডিভাইসটা মেজার করার জন্য ডিরেক্টলি কাজ করে। এক্সাম্পলগুলো খুব ইম্পর্টেন্ট। তুমি বিভিন্ন যে ক্লাসিফিকেশন দেখতেছো মেজারমেন্টের, ইনস্ট্রুমেন্টেশনের, সেটা এক্সাম্পলগুলো জানতে হবে। অ্যাবসলিউট ইনস্ট্রুমেন্টে দেখো এক্সাম্পল হচ্ছে ট্যানজেন্ট গ্যালভানোমিটার। তোমরা গ্যালভানোমিটার সম্পর্কে জানো, পড়ছো কিন্তু সবই পড়ছো এগুলো। তোমরা হচ্ছে এইচএসসি তে পড়ছো। গ্যালভানোমিটার কি করে? একটা সার্কিটের মধ্যে কারেন্ট ফ্লো হচ্ছে কিনা অথবা ভোল্টেজ আছে কিনা সেটা হচ্ছে সে উপস্থিতি নির্ণয় করে, সে পরিমাপও করে। তো তার প্রধান কাজ হচ্ছে এই সার্কিটের মধ্যে কারেন্ট অথবা ভোল্টেজ আছে কিনা সেটা উপস্থিতি নির্ণয় করে। আচ্ছা, এখন দেখো যে ট্যানজেন্ট গ্যালভানোমিটারের it measures current in terms of tangent of the angle of the deflection produced by the current। এই দেখো যে এখানে তোমার কারেন্টটা যে পরিমাপ করতেছে সেটা ডাইরেক্ট কোনো কারেন্ট 5 অ্যাম্পিয়ার কাটা কিন্তু সে পরিমাপ করতেছে না। কিভাবে পরিমাপ করতেছে? ট্যানজেন্ট মানে হচ্ছে tan of the angle of the deflection produced by current, মানে হচ্ছে যে কারেন্টটা ফ্লো হওয়ার জন্য
পরে যে তোমার অ্যাঙ্গেলটা ক্রিয়েট হয়েছে তার ট্যান থিটা, মানে থিটাটার ট্যান, আর হচ্ছে কি বলছে রেডিয়াস, তার মানে হচ্ছে ওই যে তোমার গ্যালভানোমিটারে যদি একটা হচ্ছে তোমার ইয়া থাকে, একটা রেডিয়াল ডিস্ক থাকে, তার হচ্ছে ব্যাসার্ধ, এবং হচ্ছে নন অফ টার্মস অফ গ্যালভানোমিটার। এটা গ্যালভানোমিটার যখন পড়াবো তখন হচ্ছে তোমাদের আরও জিনিসগুলো ক্লিয়ার হবে। গ্যালভানোমিটার রেডিয়াস কোথায় ইউজ হয়, তারপর হচ্ছে টার্মস অফ গ্যালভানোমিটার কি জিনিস, এগুলো তখন দেখবো। আপাতত এটা মনে রাখো যে এখানে এই তোমার অ্যাবসলিউট মেজারমেন্টটা হচ্ছে তোমার ডিরেক্ট কারেন্ট গিয়ে দেখাবে না, কাটা কোনো গিয়ে দেখাবে না, এটা হচ্ছে অন্য একটা পরিমাপের পরোক্ষভাবে সেই পরিমাপটার মাধ্যমে আমরা এখানে পিছনে ফিরে আসতে পারবো। এরপরে আসো সেকেন্ডারি ইনস্ট্রুমেন্ট। সেকেন্ডারি ইনস্ট্রুমেন্টটা হচ্ছে তোমাদের এই যে বললাম যে কাটা গিয়ে ডিরেক্ট কারেন্ট কত সেটা দেখাবে, এই যে একটা অ্যানালগ এমিটার এখানে আছে, এটা হচ্ছে তোমার সেকেন্ডারি ইনস্ট্রুমেন্ট। তারপরে দেখো যে এখানে একটু দেখো, these instruments are constructed so that the quantity being measured can be obtained by observing output indicated by the movement. এই কাটাটার মুভমেন্টের মাধ্যমে ইন্ডিকেট করে। এক্সাম্পল আসো, এক্সাম্পল অফ such instrument are voltmeter, এখানে অ্যামিটার হবে। Most of the cases the secondary instruments are used since it takes a lot of time to measure using absolute instrument. সহজ কথা না, যে হচ্ছে তুমি একটু আগে দেখলা যেটা হচ্ছে তোমার অ্যাবসলিউট ইনস্ট্রুমেন্ট, সেটাতে টাইম বেশি লাগবে নাকি সেকেন্ডারি ইনস্ট্রুমেন্টে টাইম বেশি লাগবে? অ্যাবসলিউট দিয়ে বেশি লাগবে। এই জন্য হচ্ছে তোমাদের সেকেন্ডারি ইনস্ট্রুমেন্টগুলোকে ডেভেলপ করা হয়েছে। তাহলে এই দুটোর মধ্যে তুমি ডেফিনেশন পারবা, ডিফারেন্স বলতে পারবা, তারপর হচ্ছে এগুলো এক্সাম্পল কি সেটা বলতে পারবা, তাই না? আচ্ছা, এরপরে আসো আরো দুই ধরনের আমরা মেথডে আসি, একটা হচ্ছে অ্যানালগ মোড, একটা হচ্ছে ডিজিটাল মোড। অ্যানালগ মোডটা যেটা, সেটা তোমরা যে কাটাটা রিফ্লেক্ট করতেছে, একটি সময়ের সাথে পরিবর্তনশীল একটা জিনিস না? এই যে সময়ের সাথে পরিবর্তনশীল একটা জিনিস, তার মানে এটা একটা সাইন ওয়েভ বা কজ ওয়েভ আমরা বলতে পারি না ব্যাপারটা? সো এই যে এই সাইন ওয়েভ বা কজ ওয়েভ কি কোথাও ব্রেক থাকে? ব্রেক থাকে না, কন্টিনিউয়াস প্রসিডিউর এবার ঘুরে না। অ্যানালগ মোডটা হচ্ছে তোমার একটা কন্টিনিউয়াস মোড। ডিজিটাল মোড যেটা তোমাদের হচ্ছে সেটা হচ্ছে ডিসক্রিট। মার্কারটা স্যার নিয়ে গেল, নাহলে তোমাদের আমি ডিসক্রিট মোডটা আমি দেখাতে পারতাম। আচ্ছা, আমি একটা ব্যবস্থা করতেছি। এটা কি মোড বলতো? সাইন ওয়েভ এবং অ্যানালগ। ডিজিটাল মোডটা হচ্ছে তোমাদের হচ্ছে ডিজিটাল মোডটা কিন্তু 1 আর 0 এভাবে কাজ করে। হ্যাঁ, উপরটা থেকে তুমি যদি 1 ধরো তাহলে নিচেটা হচ্ছে 0 ধরতে হবে, এটা যদি 1 ধরো এটা হচ্ছে 0 ধরতে হবে। এটাকে বলা হয় ডিসক্রিট মোড, বুঝছো? এটা সময়ের সাথে পরিবর্তনশীল না। তোমরা যদি অ্যানালগ সিগন্যালটাকে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করতে চাও, সেটা নিয়ে পড়াশোনা আছে, তোমাদের কোর্সই আছে, সেটা তোমরা তখন দেখবা। তার আগে আমি একটু তোমাদেরকে হচ্ছে নলেজ দিয়ে দিই। তোমাদের এই অ্যানালগ মোডটা যেটা, সেটা সময়ের সাথে পরিবর্তন হয়। ডিজিটাল মোড যেটা, সেটা হচ্ছে ডিসক্রিট, সময়ের সাথে পরিবর্তনশীল, কিন্তু সেটা একটা স্টেপ মেনটেন করবে, 1 0 1 0 এরকম একটা স্টেপ মেনটেন করবে। এই যে এটারই যদি আমরা একটা ডিজিটাল সিগন্যাল রাখতে চাই, তাহলে এখানে তোমার হচ্ছে এই রকম একটা তোমার শেপ দেখবে, সিঁড়ির মতো শেপ দেখবে। বুঝতে পারতেছি? আঁকাটা কঠিন আসলে। বুঝতে পারতেছি ব্যাপারটা কিরকম হচ্ছে? এই যে এই সিগন্যালটা, এটাকে তুমি যদি এই সাইনের উপরে প্লেস করো, তাহলে দেখতে অনেকটা এরকম ব্যাপার সেটা পাবো। 0 আর 1 হবে না, কিন্তু তখন কোনটাকে আমরা 0 ধরবো, কোনটাকে 1 ধরবো, এটা নিয়ে তোমাদের সামনে পড়াশোনা আছে। বুঝতে পারছো? তখন একটা লেভেলকে আমরা সিলেক্ট করে নেবো, এটার উপরে গেলে 1, নিচে গেলে 0, উপরে গেলে 1, নিচে গেলে 0, এরকম। আচ্ছা, ওকে। আচ্ছা, এখন আসো যে ক্লাসিফিকেশন অফ ইনস্ট্রুমেন্টে আমরা
একটা ইনস্ট্রুমেন্ট দেখবো, একটা সেটা হচ্ছে ডিফ্লেকশন টাইপ, এবং আরেকটা ইনস্ট্রুমেন্ট এর সাথে যেটা অপোজিটে দেখবো সেটা হচ্ছে নাল টাইপ। ডিফ্লেকশন টাইপটা হচ্ছে তোমরা, আমি বারবার বলছি যে এটা হচ্ছে কাঁটা দিয়ে পয়েন্টার দিয়ে নির্দেশ করবে, সেটা হচ্ছে ডিফ্লেকশন টাইপ। ডিফ্লেকশন টাইপের মধ্যে দেখো এখানে একটা এক্সাম্পল আছে, এটা নিয়ে আমরা নেক্সট লেকচারে এখানে বিস্তারিত এটার ওয়ার্কিং প্রিন্সিপাল কীভাবে কাজ করে সেটা করব। পিএমএমসি এর ফুল মিনিং হচ্ছে পার্মানেন্ট ম্যাগনেট মুভিং কয়েল, বুঝে গেছে? এটা আপাতত নামটা জেনে রাখো, এটা আমরা নেক্সট চ্যাপ্টারে এটার কি ওয়ার্কিং প্রিন্সিপাল কীভাবে কাজ করে সেগুলো আলোচনা করবো জন্য এটা নিয়ে আর এখন বলতেছি না, জাস্ট তোমরা এক্সাম্পলটা জেনে রাখো যে পিএমএমসি পার্মানেন্ট ম্যাগনেট মুভিং কয়েল। আচ্ছা, এটা হলো ডিফ্লেকশন টাইপ। আর ডিফ্লেকশন টাইপের সাথে এর অপোজিট আরেকটা আছে, সেটা হচ্ছে নাল টাইপ। আচ্ছা, এটা নিয়ে একটু তোমাদের বোঝানোর আছে, এটা পরবর্তীতে নাই, এটা এখানে আলোচনা করতে হবে। ডিফ্লেকশন টাইপের যদি বৈশিষ্ট্যগুলো দেখে আমি একটু দেখে আসি, measured quantity produces some physical effect or produces a mechanical displacement of the moving system. An opposing effect is built. It is defined as the magnitude increases with increases of deflection or deflection. আচ্ছা, এটা নিয়ে আমরা সামনে যেহেতু বিস্তারিত করবো, এটা আমরা এখন দেখতেছি। আমি কি বললাম, নাল টাইপটা আমাদের পরবর্তীতে নাই, একটু নাল টাইপটা তোমরা দেখবা। আচ্ছা, এই স্ট্রাকচারটা বা সার্কিটটা তোমরা আগে কখনো দেখছো? মানে তোমরা কি পটেনশিওমিটার এই ওয়ার্ডটার সাথে পরিচিত? পটেনশিওমিটার, ইলেকট্রিক্যাল পটেনশিওমিটার কি জিনিস তোমরা জানো? না, ভ্যারিয়েবল রেজিস্টার ওটা পর যেটা বললো সেটা। পটেনশিওমিটার আলাদা জিনিস না, ট্রান্সফরমার না। ট্রান্সফরমার কেন? পটেনশিওমিটার হচ্ছে তোমার কোনো একটা, মনে করো যে তুমি একটা ব্যাটারি বানাচ্ছো, সেই ব্যাটারির ভোল্টেজ কত সেটা তুমি জানতে চাও, তখন সেই পটেনশিওমিটার দিয়ে তুমি বের করতে পারো। তোমাদের সায়েন্সের ভাষায় হচ্ছে কোনো একটা ব্যাটারি ইএমএফ, তোমরা জানো ইএমএফ ইলেকট্রোমোটিভ ফোর্স, তাই না? ইএমএফ টা নির্ণয় করার জন্য তোমাদের ডিভাইসটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে পটেনশিওমিটার। ইলেকট্রোমোটিভ ফোর্স বললা, ইলেকট্রোমোটিভ ফোর্স জিনিসটা কি বলতো? ইএমএফ জিনিসটা কি আসলে? সেটা তুমি বানায় বললে। শোনো, তোমাদের ব্যাটারিটা একটা ভোল্টেজ সোর্স, তাই না? ব্যাটারি যদি তোমরা একটা লোডের সাথে কানেক্ট করো, তাহলে ওই সার্কিটের মধ্যে দিয়ে কিন্তু কারেন্ট ফ্লো হবে, তাই না? তোমরা যদি ব্যাটারিটার সাথে কোনো রেজিস্ট্যান্স বা লোড কানেক্ট না করো, তাহলে কি কারেন্ট ফ্লো হবে? তাহলে কিন্তু কারেন্ট ফ্লো হবে না। ওই যে কারেন্ট ফ্লো হচ্ছে না, তখন হচ্ছে ওই ব্যাটারিটার দুই এন্ডে যে ভোল্টেজ ডিফারেন্সটা আমরা দেখি সেটা হচ্ছে একটা ব্যাটারি ইএমএফ। বুঝা গেছে? যে ব্যাটারি নিবা, ব্যাটারির দুই পাশে দুইটা ভোল্ট মিটারের প্রয়োগ করবা, যে ভোল্টেজটা দেখবা সেটা হচ্ছে ওই ব্যাটারি ইএমএফ। বুঝা গেল? দেখো, আমি কি বললাম যে একটা তুমি ব্যাটারি বানাইছো, তুমি একজন বিজ্ঞানী, তুমি ব্যাটারি বানাইছো, ব্যাটারির ভোল্টেজটা তোমার বের করতে হবে, তখন হচ্ছে তোমরা এই ডিভাইসটার মাধ্যমে তুমি বের করবা। দেখো এটা কি জিনিস আসলে, কি দেখে মনে হয়? এটা একটা স্কেলের মতো, স্লাইড ক্যালিপার্সের মতো, আর জিনিসও কিন্তু তাই, স্লাইড করে করে আমরা ব্যাপারটা কাজ করি। আচ্ছা, দেখো এই যে তুমি হচ্ছে ব্যাটারিটা বানাইছো, হ্যাঁ বার্নিয়ার, এই ব্যাটারিটা মনে করো যে এখানে যে ব্যাটারিটা দেখতে পাচ্ছো, এইটা হচ্ছে তুমি বানাইছো ল্যাবের মধ্যে, মানে এটার ভোল্টেজ তুমি কত সেটা মাপবা, বা ইএমএফ কত সেটা মাপবা। তখন হচ্ছে তুমি এই যে স্কেলিং গুলো দেখতে পারতেছো, এটা হচ্ছে এক একটা ডিসপ্লেসমেন্ট ফ্যাক্টর, এটা হচ্ছে 0, এটা 0.1, 0.2। আচ্ছা, এখন দেখো যে এ নিজেও কিন্তু একটা সার্কিট কমপ্লিট করে আছে। দেখো রেজিস্ট্যান্স আছে, একটা ভোল্টেজ সোর্স আছে। সো এই যে এই সার্কিটের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হবে না, এই সার্কিটের মধ্যে দিয়েও কিন্তু কারেন্ট ফ্লো হবে, তাই না? বুঝতে পারতেছো পিছনে? আচ্ছা, এখন দেখো যে আমরা এক্সটার্নালি এই যে এই ব্যাটারিটা, এটার সাথে দুইটা আমরা প্রোব নিয়েছি, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি। আমি যে বললাম যে দুইটা প্রোব আমরা নিয়ে দেখবো ভোল্টেজটা কত মাপতে হয়। এবং এখানে দেখো একটা গ্যালভানোমিটার আছে, গ্যালভানোমিটার
গ্যালভানোমিটার কি কাজ কি করে বলতো, কোনো সার্কিটের মধ্যে কারেন্টের ফ্লো আছে কিনা বা ভোল্টেজ আছে কিনা সেটা মাপে। সেটা মাপে মানে হচ্ছে সেটা উপস্থিতি আছে কিনা সেটা হচ্ছে সে দেখে। সো এই যে গ্যালভানোমিটারের কাঁটাটা যদি স্থির হয়ে থাকে, জিরোতে হয়ে থাকে, তাহলে ওই সার্কিটে কি কোনো কারেন্টের উপস্থিতি আছে, কোনো ভোল্টেজ আছে? নাই। আর যদি গ্যালভানোমিটারটা নড়াচড়া করে, তাহলে এই যে এখানে আবার একটা সেকেন্ডারি সার্কিট যে কমপ্লিট হয়েছে, এই সার্কিটের মধ্যে কারেন্ট ফ্লো হবে আমরা বলতে পারি না? সেই সার্কিটটা এই যে এখানে ভোল্টেজ আছে আমরা বলতে পারি না তখন? হ্যাঁ, বলতে পারি। সো আমরা দেখো এখন কি করি এখানে। আচ্ছা, আরেকটা জিনিস বলি তোমাদেরকে, কারেন্ট ফ্লো হয় কেন বলো? দুইটা ভোল্টেজের মধ্যে যখন ডিফারেন্স থাকে, তাই না? দুইটা পয়েন্টের মধ্যে যখন ভোল্টেজ ডিফারেন্স থাকে তখনই কিন্তু কারেন্ট ফ্লো হয়। যদি মনে করো যে একটা 5 ভোল্ট একটা 5 ভোল্ট, তখন কি কারেন্ট ফ্লো হবে? তখন কিন্তু কারেন্ট ফ্লো হবে না। একটা 5 ভোল্ট একটা 3 ভোল্ট হলেও কারেন্ট ফ্লো হবে, মানে 4.9 পর্যন্ত যদি তোমার আরেকটা সোর্স একটা লোড থাকে বা সোর্স থাকে তখনই কারেন্ট ফ্লো হবে। সো এখানে আসো, তুমি এখন কি দেখো আমি একটু দেখাই যে এই যে তুমি এটা একটা এ পয়েন্টটা মনে করো ফিক্সড, বি পয়েন্টটা দিয়ে তুমি নড়াচড়া করতে পারতেছো বা স্লাইড করতে পারতেছো। যত আমরা এই জিরোর কাছাকাছি যাব তত আমাদের এই যে মনে করো যে এটা হচ্ছে এখানে আছে আর বিটা হচ্ছে এখন বিটা এখন এই যে ছবিটা এখানে দেখাচ্ছে না, আমি মনে করলাম যে প্রথমে এখানে আছে, এখানে আমাদের বি আছে। সো এই যে জিরো থেকে এই প্রথমে 0.1 এর আগের যে দাগটা, এখানে ভোল্টেজ ড্রপ বেশি হবে নাকি জিরো থেকে এই যে 0.3 পর্যন্ত যে ভোল্টেজ ড্রপটা সেখানে বেশি হবে বলো তো? দূরত্বের সাথে রেজিস্ট্যান্সের সম্পর্ক কি? সমানুপাতিক, তাই না? এর সবাই জানো দূরত্বের সাথে রেজিস্ট্যান্সের সম্পর্ক কি? সমানুপাতিক। এটা সবাই জানো? তাহলে না হলে আমি একটু আবার ফ্ল্যাশব্যাক করতে হবে তোমার। আর দূরত্ব আর হচ্ছে তোমার রেজিস্ট্যান্সের সাথে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সম্পর্ক, তাই না? ব্যাপারটা বুঝতে পারছো যে একটা তার যত চিকন হবে তত ভিতরে যে ইলেকট্রনটা ফ্লো হবে, যার জন্য কারেন্ট ফ্লো হয়, সেটা তত ভিতরের অণু পরমাণুর সাথে ধাক্কা খাবে, ধাক্কা খেয়ে ভাইব্রেট হবে। ভাইব্রেট হলে সে হিট প্রডিউস করবে, তাই না? সে ভালো হচ্ছে। সো হচ্ছে আমরা কি বলতে পারি, যত চিকন হচ্ছে তত হচ্ছে রেজিস্ট্যান্স বেড়ে যাচ্ছে, তাই না? যত মোটা হচ্ছে রেজিস্ট্যান্স কমে যাচ্ছে। তার মানে কি? সমানুপাতিক সম্পর্কটা রেজিস্ট্যান্সের সাথে। লেংথ তো একই ব্যাপার, লেংথের সাথেও সমানুপাতিক সম্পর্ক, না উল্টা সম্পর্ক, লেংথের সাথে সমানুপাতিক সম্পর্ক। সো এই যে এই পয়েন্টটায় আমাদের বলতো এখানে ভোল্টেজ ড্রপটা কম না বেশি? দূরত্বের সাথে আমরা কম দূরত্ব গেছি না বেশি দূরত্ব গেছি? কম দূরত্ব গেছি। ভোল্টেজ ড্রপটা কি কম হবে না বেশি হবে? ভোল্টেজ ড্রপটা কম হবে। সো এই যে দূরত্ব যত আমরা বাড়াচ্ছি তত ভোল্টেজ ড্রপটা বাড়ছে। সো আমরা ধরে নেই যে হচ্ছে তোমার এই প্রত্যেকটা 0.1, 0.2, 0.3, 0.4, 0.5 এই যে 1.1 পর্যন্ত আছে, এটার প্রত্যেকটা ধরে নেব যে এই এত 0.1, এটা যদি তোমার মিলিমিটার হয়, 0.1 মিলিমিটার ডিস্টেন্সের জন্য এটার ভোল্টেজ ড্রপটা হচ্ছে 1 ভোল্ট। বুঝতে পারছো কি বললাম? এটা কিন্তু মেপে নেওয়া আছে এই ডিভাইসটা প্রত্যেকটা, এই যে 0 থেকে 0.1, 0 থেকে 0.2, এই প্রত্যেকটা পয়েন্টে যদি আমরা প্রোব ধরি, বি প্রোবটা ধরি, সেখানে কত ভোল্টেজ ড্রপ হবে এটা আগে থেকে মেপে নেওয়া আছে। বুঝতে পারলাম? সো এই প্রত্যেকটা 0.1, 0.2, 0.3 প্রত্যেকটার মধ্যে 1 ভোল্ট করে ড্রপ হয়। সো এখানে যদি আমরা প্রোবটা বিতে ধরি তাহলে কত ভোল্টেজ ড্রপ হবে বলো? এই যে 0.1 এ যদি ধরি 1 ভোল্ট হবে, মানে বললাম না 0.1 পর্যন্ত আমরা 1 ভোল্ট ধরে নেব, 0.2 পর্যন্ত 2 ভোল্ট। তাহলে 0.1 এ যদি ধরি আমরা তাহলে কত ভোল্ট ড্রপ হবে? 1 ভোল্ট ড্রপ হবে। 0.2 তে ধরে 2 ভোল্ট, 0.3 তে ধরে 3 ভোল্ট। আচ্ছা, আর আমাদের দেখো যদি এখানে আমরা যে এই যে ব্যাটারিটা যেটা আমরা ল্যাবে ক্রিয়েট করছি, এই ব্যাটারিটার মনে করো যে আমাদের ভোল্টেজ আমরা জানি না, কিন্তু মাপার পরে আমরা ভোল্টেজটা পাচ্ছি 4 ভোল্ট। কথাটা বুঝো, এই ব্যাটারিটা যেটা আমরা ভোল্টেজ মাপতে চাই সেটা জানি না, কিন্তু মাপার পর পাচ্ছি 4 ভোল্ট। সো আমরা যখন এখানে দেব, এই বি পয়েন্টটা নিয়ে এখানে ধরবো, তখন এখানকার ভোল্টেজ কত বলতো? 1 ভোল্ট।
কিন্তু এই ব্যাটারিটা ভোল্টেজ কত? 4 ভোল্ট। কারেন্ট ফ্লো হবে না এই যে এই সার্কিটটার মধ্যে দিয়ে, এতটুকুর মধ্যে দিয়ে। এই গ্যালভানোমিটার কি কাটা নড়বে? 4 ভোল্ট কি করে হবে? 3 নড়বে। বলো 0.3 পর্যন্ত যাচ্ছে না 0.9 আমি বলছি যে বি তে নাই, 0.1 এ আছে কাটা, আচ্ছা আচ্ছা 0.1 এ আছে। তাহলে মূলত এই যে সার্কিটের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হবে, হবে। তাহলে এই কাটা কি নড়বে? নড়বে কাটা নড়বে। তাহলে এই যে 0.2 তে দিলাম কাটা নড়বে? অবশ্যই নড়বে। 0.3 তে দিলাম নড়বে? 0.4 এ দিলাম নড়বে তার মানে আমরা কি বুঝতেছি, ব্যাটারিটা যে আমরা বানাইছি তার ইয়া কত, ইএমএফ কত? 4 ভোল্ট। বুঝা গেছে কিভাবে কাজ করে? এটা হচ্ছে তোমাদের ইলেকট্রিক্যাল পটেনশিওমিটার, কিভাবে কাজ করে। আচ্ছা যাই হোক, স্যার এই সংশোধন তো আরো বড় না মানে 1.1 না আরো বড় নাম্বার আছে। এটা হচ্ছে তোমার ম্যানুফ্যাকচারিং এর। ম্যানুফ্যাকচারিং এ যদি তোমার হচ্ছে মনে করো 50 ভোল্ট মাপতে চাই, আমরা ইয়ে বাড়াই দিতে, অথবা হচ্ছে তোমার এই 0 থেকে 0.1 পর্যন্ত তোমার ভোল্টেজ ড্রপটা বাড়াই দিতে। যেমন আমি 1 ভোল্ট বলছি না এখন, এটা ম্যানুফ্যাকচারিং এর কাজ পুরোটাই। আচ্ছা নাল টাইপ কেন তাহলে? নামটা নাল টাইপ কেন? একটু আগে যেটা দেখলাম সেটা হচ্ছে রিফ্লেকশন টাইপ। রিফ্লেকশন মানে বুঝতো তাই না, নড়চড়া করা, ডিফ্লেক্ট করা। কিন্তু নাল মানে কি বলবো? শূন্য, মানে কোনো ডিফ্লেকশন নাই। এটার নাম, এই ডিভাইসটার বা এই ইনস্ট্রুমেন্টের নাম নাল টাইপ কেন হলো? এটা তো নড়চড়া করে না, এটা স্থির হয়ে থাকবে, এটাই এর কাজ। স্থির হয়ে থাকছে মানে হচ্ছে আমরা দেখতে পারতেছি কি হচ্ছে না। এই জন্য এই যে গ্যালভানোমিটারটা সেটা হচ্ছে নাল ডিটেক্টর। ঠিক আছে, যা বললাম সেটা এখানে একটু তোমরা পড়বে। একটু দুটার মধ্যে পার্থক্য দেখো, যে কম্পারিজন বিটুইন রিফ্লেকশন টাইপ এন্ড নাল টাইপ ইনস্ট্রুমেন্ট। দেখো যে নাল টাইপ আর মোর অ্যাকুরেট দেন রিফ্লেকশন টাইপ ইনস্ট্রুমেন্ট। কারণ কি বলতো, এটা হচ্ছে কাটা নড়াচড়া করে, কাটা দেখায় তোমার ঘুরিতে পারে, কিন্তু কিছু নড়বেই না, সেটা দেখার ইয়ারটা কি বেশি বলতো, সুবিধা বেশি না? কিছু নড়তেছেই না, সেই তখনই আমরা বুঝবো যে ঠিক আছে, আমরা মাপতে পারতেছি ঠিক করে। দেখো যে নাল টাইপ ইনস্ট্রুমেন্টস ক্যান বি হাইলি সেন্সিটিভ। এটা আমরা দেখেই বুঝলাম যে হচ্ছে এটা যেহেতু স্লাইড মানে ইয়ার মতো স্লাইড করে করে আমরা করি, এটা হচ্ছে আমরা প্রত্যেকটা পয়েন্টেই আমরা রিডিং নিতে পারবো, এই জন্য এটা হাইলি সেন্সিটিভ। রিফ্লেকশন টাইপ ইনস্ট্রুমেন্টস আর মোর সুইটেড ফর ডাইনামিক কন্ডিশন। এই যে আমরা হচ্ছে মুভ করে করে রিডিং নিতে পারতেছি, এই জন্য এটা ডাইনামিক কন্ডিশন। ডাইনামিক কন্ডিশন বলতে হচ্ছে এই যে দেখো, এটা একটা স্লাইডিং কন্ট্যাক্ট না, স্লাইড করে করে আমরা মাপছি না, সো স্লাইড করাটা এটা তো স্থিতিশীল না। স্ট্যাটিক ডাইনামিক, ডাইনামিক হচ্ছে গতিশীল, স্ট্যাটিক মানে স্থিতিশীল। আচ্ছা কি আরো কিছু যাবো? আরেকটু আগে খুবই টায়ার্ড স্যার, সকালবেলা ক্লাস টাইম তো তোমাদের 5টা পর্যন্ত, তাই না? স্যার বাসায় যাইতে যাইতে স্যার ক্লাস হয়ে যাবে।